সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 13তম পর্বে। তো গত ভিডিওতে আমরা কন্ডিশনাল রিলেটেড কয়েকটা ফ্লোচার্ট দেখেছিলাম এবং সেই রিলেটেড আমরা প্র্যাকটিস প্রবলেমও করেছিলাম। আমরা রাজু কলেজের কয়েকটা কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব এই যে ধারা। ঠিক আছে, এই ফ্লোচার্টের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হলো ধারা। এই ধারা থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমস বোর্ড কোয়েশ্চেন এই ধারা থেকে এসেছে। তাহলে এই ধারা রিলেটেড আমরা যদি ফ্লোচার্ট যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ধারা যদি একটু ভালো করে বুঝতে পারো, আশা করি সবগুলা ধারাই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো এটা হলো একটা যোগের ধারা। ঠিক আছে, এই যে মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা কি যোগের ধারা। তাহলে নর্মালি আমাদের পরীক্ষায় যোগের ধারা এবং গুণের ধারা এই দুটাই আসে, বিয়োগের ধারা খুব কমই আসে। এখন আসো এই যে ধারার এরকম একটা কোয়েশ্চেন দিয়ে বলা হবে কি যে ধারার nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, বা ধারার যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো, অ্যালগোরিদম করো, সি প্রোগ্রাম করো। আমার কথা হলো যদি ফ্লোচার্ট বুঝতে পারো সবগুলোই কিন্তু পারা যাবে। তো এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু এর আগেও আমরা সলভ করেছিলাম, তাই না? এই ধারাটা একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি ছিল? যে এই ধারার nতম পদের যোগফল হলো কি সাম ইজ ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। আমরা এই ফর্মুলা ইউজ করে কি করেছিলাম? এই ধারার যোগফল নির্ণয় করেছিলাম। মেবি 12 ও 13 নম্বর কোয়েশ্চেনে আমরা সলভ করেছিলাম। তো এইখানে খেয়াল করে দেখো এটার ফ্লোচার্টটা কিভাবে ছিল। এরকম ছিল কিছুটা, যে স্টার্ট আমরা ইনপুট নিয়েছিলাম কি n এর ভ্যালুটা আমরা লিখেছিলাম যে ইনপুট n, দেন আমরা প্রসেসিং বক্সের ভিতরে সামটা ক্যালকুলেট করেছিলাম যে সাম ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। সো এটা কিন্তু ক্যালকুলেট করার পরে আমরা সামটাকে প্রিন্ট করে দিয়েছিলাম। সো প্রিন্ট সাম। সো এই যে ধারাটা, এই যে শুধুমাত্র সমান্তর ধারা যেটা, এই ধারার ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল। তো এই ধারাটাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, লাইক ধারাটা হয়ে গেল সাপোজ ধরো 1 প্লাস 3 প্লাস 5, বা হতে পারে সাপোজ ধরো 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। তো এরকম যখনই একটু কমপ্লেক্স চলে আসবে তখনই কি হবে যে এই সূত্র ইউজ করে, তুমি কিন্তু ধারাগুলো আর সলভ করতে পারবা না। তো প্রত্যেকটা ধারার জন্য আলাদা আলাদা সূত্র বা আলাদা আলাদা প্রসেস না শিখে আমরা একটা জেনারেল ওয়ে শিখবো, যেটা দ্বারা যে কোনো ধারাই তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তো কিভাবে করা যায় আমি প্রথমে ধারার ফ্লোচার্টটা করছি, দেন কিন্তু তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আমরা প্রথমে কোয়েশ্চেনটা একটু উপরে লিখে ফেলি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। আমরা এই ধারাটাকে সলভ করব। স্টার্ট, দেন হবে ইনপুট n। n এর ভ্যালুটা তো সব ক্ষেত্রেই আমার জানতেই হবে, n এর ভ্যালু না জানলে তো আর ধারার যোগফল নির্ণয় করা পসিবল না। এবার প্রসেসিং বক্সে কোনো সূত্র বসবে না। i equals to 1, sum equals to 0। I is less than or equals to n, কন্ডিশন যদি ট্রু হয় sum equals to sum plus i equals to i plus 1। কন্ডিশন ফলস হয়ে গেলে আমি প্রিন্ট করে দিব সামের ভ্যালু। সো এই হয়ে গেল ধারার ফ্লো চার্টটা। এখন এই ফ্লো চার্ট তো দেখে তো আগের গুলো কোনোটার সাথেই মিল না, তাই না? এখানে একটা আবার এখান থেকে ফেরত আসছে, আসলে জিনিসটা কি? তো একটু আমরা ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। আমাদের ধারাটা কি ছিল? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এরকমই তো আমার ধারাটা কন্টিনিউ ছিল, তাই না? এই ধারাটা। সো এই ধারার ক্ষেত্রে আমি যদি n ইকুয়ালস টু, যদি আমি 5 কনসিডার করি, এই ধারার ক্ষেত্রে n এর মান যদি আমি কত ধরি, 5 ধরি, তাহলে আমরা কি করব? এটুকু অংশটা যোগ করব, রাইট? পরের গুলো তো আর যোগ করব না, 5 পর্যন্ত যোগ করব। তাহলে 5 পর্যন্ত যোগটা তুমি কিভাবে করবা? তোমাকে যদি যোগ করতে বলা হয়, তুমি কি করবা? যে 2 আর 1 এ 3, 3 3 6, 6 4 10, 10 5 15, তুমি এইভাবে যোগের কাজটা সম্পাদন করবা।
কিন্তু আমরা তো মানুষ, একটু বেশি বুঝি তাই না? প্রথমেই আমরা 2 আর 1 যোগ করে 3 বসায় দিলাম। কিন্তু কম্পিউটার একটু বোকা। যদিও আমাদের সাথে ফার্স্ট কাজ করে, অনেক ইন্টেলিজেন্ট বর্তমানের কম্পিউটার, কিন্তু হিউম্যান ব্রেনের জায়গায় কি ওটা কিন্তু একটু বোকা, মানে হিউম্যান ব্রেনের সাথে তো আর পারবে না, বিকজ মানুষ কম্পিউটারকে তৈরি করেছে। তো এখন আসো, সো 1+2 না করে কম্পিউটার যেটা করবে কাজটা একেবারে ইনিশিয়াল অবস্থা থেকে শুরু করবে। যে কম্পিউটার ধরে নিবে কি 0, 0-র সাথে 1কে যোগ করে করবে 1, এই 1 এর সাথে 2 যোগ করে 3, দেন বাকিগুলা প্রসেস কিন্তু আবার ঠিক আছে, রাইট? তো এই যে নাম্বারগুলা তুমি 0, 1 বলো, বা এই যে তোমার যে ক্যালকুলেটেড যে নাম্বারটা ছিল 3, 6, 10, 15, এই নাম্বারগুলো কি এই জায়গায় এক্সিস্ট করে? করে না। কিন্তু এই নাম্বারগুলো কিন্তু এখানে নাই। এই নাম্বারগুলো তুমি কিভাবে করলা? যে তুমি ধরে নিয়েছিলা 2 আর 1 এর যোগফল হলো 3, তুমি মনে মনে ধরে নিয়েছিলা কত? যোগফল 3, মনের 3 এর সাথে এই ধারার 3 কে যোগ করে পেয়ে গেলা 6, মনে মনে ধরে নিলা ধারার যোগফল 6, এই 6 এর সাথে 4 কে যোগ করে পেয়ে গেলা কত? 10। এখন তোমার মনে মনে যোগফল হয়ে গেল কত? 10, 10 এর সাথে 5 কে যোগ করে পেয়েছিলা কত? 15। তাহলে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কিন্তু অ্যাকচুয়ালি এখানে এক্সিস্ট করে না। এই ভ্যালুগুলা হলো কি তোমার মনে মনে রিজার্ভ করা ভ্যালু। তো এই যে রিজার্ভ করা ভ্যালুটা কম্পিউটার শুরু করে কত থেকে? 0 থেকে। ওকে, সো 0 থেকেই কেন শুরু করে? কারণটা হলো 0 একমাত্র সংখ্যা যার সাথে অন্য কোনো সংখ্যাকে যোগ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তো কম্পিউটার কাজ শুরু করবে কত থেকে? 0 থেকে। তাই আমরা যেটা করব যে এই ধারার ধরে নিলাম যে এই ধারাটার যোগফল হলো কত? 0। তো আমরা লিখছি কি যে এখানে সাম ইকুয়ালস টু 0। সাম ইকুয়ালস টু কেন 0 ধরছি বোঝা গেছে? তো সহজ বাংলা কথা যদি বলতে চাই, যোগের ধারা থাকলে সব সময় সামের ভ্যালু হবে কত? 0। এখন আসো আইটা কি জিনিস? আইটা হলো, খেয়াল করে দেখো, প্রথম মোমেন্টে কি হচ্ছে? এই 0-র সাথে এই 1টা যোগ হয়ে এই 1টা আসছে, রাইট? সো একটা মোমেন্টে, ফার্স্ট মোমেন্টে কে যোগ হয়েছে? এই 1টা যোগ হয়েছে। এর পরের বার এই 1 এর সাথে এই 2 কে যোগ করে আমি কত পাইছি? এই 3। সেকেন্ড মোমেন্টে কে যোগ হচ্ছে? এই 2টা যোগ হচ্ছে। তো একটা মোমেন্টে যে নাম্বারটা যোগ হয় সেটাকে বলা হয় ইনিশিয়াল। ওকে, সো ইনিশিয়ালকে সংক্ষেপে আমরা আই দ্বারা ডেনোট করি। সো আই এর জায়গায় তুমি যে কোনো চলক ইউজ করতে পারো, তবে গুড প্র্যাকটিস কি, ওই যে যোগের ক্ষেত্রে আমরা সাম ধরছিলাম, গুণের জন্য মাল্টিপ্লিকেশন লিখছিলাম, তো একই রকম দেন হলো গড় নির্ণয়ের সময় অ্যাভারেজ লিখছিলাম, তো একই রকম ভাবে ইনিশিয়াল বোঝানোর জন্য নরমালি আই ইউজ করাটা বেস্ট। তবে আই এর পরিবর্তে তুমি এ বি সি ডি এক্স ওয়াই যা মন চাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আই ইকুয়াল টু আমরা কত ধরলাম? 1। 1ই কেন ধরলাম? বিকজ আমার ধারার প্রথম নাম্বার কত ছিল? 1। ওকে, আমার ধারাটা শুরু হয়েছে কত থেকে সেটাকে আমরা ধরবো ইনিশিয়াল। ওকে, ধরলাম আই ইকুয়াল টু 1। আমি আমার এই ধারাটাকে কত দূর পর্যন্ত কন্টিনিউ করব? এই যে 1 2 3 4 5, 5 পর্যন্ত আমি কন্টিনিউ করলাম। যখন আমি n ইকুয়াল টু কত কনসিডার করছিলাম? 5। যখন আমার ইনিশিয়ালটা বা আই এর ভ্যালুটা 6 হয়ে যাবে, দ্যাটস মিন এগুলো সবগুলোই তো আমার আই, রাইট? তো আমি কোন আই এর মানগুলাকে অ্যাকসেপ্ট করতেছি? যে আই এর মানগুলা আমার n এর ভ্যালুর চাইতে ছোট বা সমান। তাহলে আমার কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে? যে আই এর ভ্যালুটা কি হতে হবে? ছোট হতে হবে অথবা ইকুয়াল টু হতে হবে কার চেয়ে? n এর চেয়ে। তাহলে n এর সাথে এই যে কম্প্যারিজনের যে আমাদের যে কন্ডিশনটা, সেটা কিন্তু আমরা এখানে বসায় দিলাম যে যত সময় পর্যন্ত আমি চেক করে দেখব যে আমার আই এর ভ্যালুটা n এর ভ্যালুর চাইতে ছোট বা সমান কিনা। যদি আমার এই শর্তটা যদি সত্য হয়, তাহলে আমি কি করব? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। দ্যাটস মিন সামের মধ্যে আমি কি করব? সাম প্লাস আই, দ্যাটস মিন প্রিভিয়াস। এখানে একটু খেয়াল করে দেখো, এটাও হলো আমার সামের ভ্যালু, প্রথমবার 0, পরের বার 1 হয়ে যাচ্ছে, এটাও সামের ভ্যালু। তো এই যে সামের ভ্যালুটা, এই 1টা আসলো কি করে? এই সাম ইকুয়ালস টু প্রিভিয়াস সামের ভ্যালু প্লাস এই আই এর ভ্যালুটা। সো এই দুইটার যোগফল কিন্তু এটা। এর পরের বার কি হবে? এইটা এবং এইটা, সেকেন্ড আইটা যোগ হয়ে যাবে আমার এস এর সামের ভ্যালু 3। সো এরকম কি হবে? ম্যাথটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে কতদূর পর্যন্ত? আই ইকুয়াল টু n পর্যন্ত, মানে n পর্যন্ত যেহেতু আমাকে যোগ করতে হবে। এখন তো সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, সো এটাও বসানোর একটা সহজ একটা উপায় আছে, সেটা হলো যে সাম ইকুয়ালস টু সাম প্লাস এটুক তো থাকবেই সব ধারাতেই। তো এইখানে কি বসবে? এই যে আইটা যে লিখলাম এই জায়গাটাতে চেঞ্জ হবে। তো চেঞ্জটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব? যে তুমি খেয়াল করবা ধারার লাস্টে কি আছে? ধারার লাস্টে আমার কি আছে? শুধু n। তাহলে এখানে বসবে কি? শুধু আই। দেন আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা আবার কোথা থেকে আসলো? এই যে ইনিশিয়াল গুলা, আমার প্রথমবার ইনিশিয়াল ছিল কত? 1, পরের বার ইনিশিয়াল কত হয়ে গেছে? 2, এর পরের বার 3। সো কত করে বাড়তেছে আমার আই এর ভ্যালুটা? 1 করে বাড়তেছে। দ্যাটস মিন ডিফারেন্স, যেটা আমার ধারার ডিফারেন্সটা বসবে এইখানে।
সো আই এর ভ্যালু 1 এর জন্য ভালো কথা কাজ করলো, পরে তো 2 এর জন্য কাজ করতে হবে, 3 এর জন্য কাজ করতে হবে। সো এখান থেকে আমাকে ফেরত আসতে হবে কোথায়, এই যে কন্ডিশনের মধ্যে, কন্ডিশনে এসে আমাকে চেক করে দেখতে হবে যে আমার এই যে আই এর ভ্যালু যেটা, সেটা এন এর ভ্যালুর চেয়ে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তাহলে আমাকে যোগের কাজটা করতে হবে, পরের সংখ্যাটার জন্য আবার ট্রাই করতে হবে। সো এই প্রসেসটা কন্টিনিউয়াসলি এন পর্যন্ত চলবে। যখন আমার আই এর ভ্যালুটা এন এর ভ্যালুর চাইতে বেশি হয়ে যাবে তখন তো আর আমার যোগ করার দরকার নেই। ওই যে আই ইকুয়াল টু যখন 6 হয়ে যাবে, আমি 6 কে আর যোগ করব না, কারণ আমরা এন ইকুয়াল টু কত ধরেছিলাম, 5। তখন প্রিন্ট হয়ে যাবে কি আমার সামের ভ্যালুটা। তো এই জিনিসটাকে আমি আরেকভাবে একটু বোঝানোর চেষ্টা করি। তো এবার আমরা যেটা করবো, এবার আমরা ফ্লো চার্ট ধরে একটু ম্যাথটা ট্রাই করি। সাপোজ আমি n ইকুয়াল টু কনসিডার করলাম 4, n ইকুয়াল টু যদি 4 কনসিডার করি, এখন আসো ইনপুট নিলাম n এর ভ্যালু, n ইকুয়াল টু 4 ধরে নিলাম, i ইকুয়াল টু কত দেয়া আছে আমার 1, ওকে, i এর ভ্যালু 1, সাম এর ভ্যালু কত পাইছি আমরা 0, ওকে। দেন নিচে একটা কন্ডিশন দেয়া আছে, দেন সো এই কন্ডিশনে আসলো, কন্ডিশনে এসে আমাকে কি চেক করতে হবে যে আমার i এর ভ্যালুটা n এর ভ্যালুর চাইতে ছোট কিনা। আমার i এর ভ্যালু কত আছে 1 আর n এর ভ্যালু কত 4, তো i এর ভ্যালুটা কি n এর ভ্যালুর চাইতে ছোট আছে, হ্যাঁ ছোট, কারণ i এর ভ্যালু 1, n এর ভ্যালু 4, তো 1 তো 4 এর চাইতে ছোট। তো কন্ডিশন ট্রু হলে কি কাজ করতে হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস i, দ্যাটস মিন নতুন একটা সামের ভ্যালু আসবে যেটা হবে কি প্রিভিয়াস সামের ভ্যালু প্লাস i এর ভ্যালু। সো 0 প্লাস 1 করলে 1 হয়ে গেল। দেন i এর ভ্যালু কি হবে, 1 বাড়বে, i এর ভ্যালু আগে কত ছিল 1, এখন i এর ভ্যালু কত হয়ে গেল 2 হওয়ার পরে এখান থেকে কিন্তু আমি আবার ফেরত আসছি কোথায়, আমার কন্ডিশনে। তো আবার যেহেতু কন্ডিশনে আসছি, সো আবার আমাকে চেক করে দেখতে হবে, এবার আমার i এর ভ্যালু 2, n এর ভ্যালু হলো কত 4, 2 কিন্তু এখনো 4 এর চেয়ে কি আছে ছোট আছে, কন্ডিশন আবারও ট্রু হলে আবারও কি হবে সাম ইকুয়ালস টু সাম প্লাস i, দ্যাটস মিন আবারও একটা সামের ভ্যালু আসবে যেটা হবে কি প্রিভিয়াস সামের ভ্যালু, দ্যাটস মিন 1 প্লাস i এর ভ্যালু, i এর লাস্ট ভ্যালু কত 2, সো 2 প্লাস 1 করলে হয়ে গেল কত 3। দেন i এর ভ্যালু আবারও 1 বাড়বে, সো i এর ভ্যালু আগে ছিল 2, এবার i এর ভ্যালু হয়ে গেল কত 3। সো 3 এর জন্য আবারও আমি কন্ডিশন চেক করব, এখনো কি দেখতে পাচ্ছি আমরা i এর ভ্যালুটা n এর ভ্যালুর চেয়ে ছোট, তাহলে আবারও সেম প্রসেস হবে, নতুন একটা সামের ভ্যালু আসবে যেটা হবে কি 3 প্লাস 3 6। দেন i এর ভ্যালু 1 বাড়বে, সো 3 এর সাথে প্লাস 1 করলে হয়ে গেল কত 4। দেন 4 এর ইকুয়াল, রাইট, i এর ভ্যালু 4, n এর ভ্যালু 4, তো 4 এর ইকুয়াল, আমরা কি বলছি ইকুয়াল হলেও কন্ডিশনটা ট্রু হবে। সো কন্ডিশন ট্রু হলে এবার কি হয়ে যাবে 6 4 যোগ করলে 10, i এর ভ্যালু 1 বাড়বে, সো 4 এর পরে হয়ে গেল কত 5। তো 5 এর জন্য এই কন্ডিশনটা কি হবে 5 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 4, কজ এটা হলো i এর ভ্যালু, এটা হলো আমার n এর ভ্যালু, এই যে n ইকুয়াল টু 4, i ইকুয়াল টু কত আসছে লাস্ট 5। তো এই কন্ডিশনটা কি হয়ে গেল ফলস হয়ে গেল। তো কন্ডিশন ফলস হয়ে গেলে আমি কি প্রিন্ট করে দিচ্ছি সামের ভ্যালু, আমার সামের লাস্ট ভ্যালু কত আছে 10, সো 10 প্রিন্ট হয়ে যাবে। সো আমরা একটু চেক করে দেখতে চাচ্ছি যে আনসারটা সঠিক আসলো কিনা। সো ধারাটা এইভাবে চলতো, যেহেতু n ইকুয়াল টু 4 কনসিডার করছে তাহলে আমি এইটুক যোগ করব, 2 আর 1 3, 3 3 6, 6 4 10, তাহলে তো সঠিক আনসারই আসছে, রাইট। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। আর এই যে আমি যে প্রত্যেকটা ধাপে ধাপে এই যে বিশ্লেষণটা যে বললাম, এই বিশ্লেষণটাও কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষায় আসে, যে এরকম একটা ফ্লো চার্ট বা একটা সি প্রোগ্রাম উদ্দীপকে দেয়া থাকবে, দিয়ে তোমাকে বলে দিবে যে n ইকুয়াল টু 4 এর জন্য বা n ইকুয়াল টু 5 এর জন্য ধারাটির আউটপুট কি হবে ব্যাখ্যা করো। তখন আমি এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, এই যে প্রত্যেকটা ম্যাথ করার সময় ধাপে ধাপে এইটাকেই তোমাকে লিখে লিখে প্রকাশ করতে হবে, ঠিক আছে। যখন আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাব, এই কোয়েশ্চেনটা অলরেডি বোর্ডে আসছে, তখন আমি তোমাদেরকে লিখে দেখাই দিব যে অ্যাকচুয়ালি কিভাবে আনসারটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। সো আই হোপ এই ধারাটা তোমরা বুঝতে পারছো। সো এখন আসো এই ধারার অ্যালগোরিদমটা কিভাবে হবে। আমি এটার অ্যালগোরিদমটা দেখাই দিই, কারণ এটার অ্যালগোরিদমটা দেখাই দিলে সব ধারার অ্যালগোরিদমও একই রকম ভাবে হবে। তো এখন ওই যে অ্যালগরিদমের জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে কাউন্ট করতে হবে বক্স কতগুলো আছে। তো 1 2 3 4 5 6 7 8, 8টা আছে বক্স। তো 8টা বক্সের জন্য আমরা শুরু করে দেই। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7, স্টেপ 8। সো ফার্স্ট স্টেপ অলওয়েজ কি হবে স্টার্ট, লাস্টটা অলওয়েজ এন্ড। ওকে, স্টার্টের পরের বক্সে আমরা কি করছি ইনপুট নিছি n, সো হয়ে যাবে ইনপুট n, নিলাম ইনপুট n।
দেন এর পরের বক্সে কি আছে, i ইকুয়ালস টু 1 সাম ইকুয়ালস টু 0। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু i এর জন্য একটা ফিক্সড একটা মান দিয়ে দিচ্ছি, সামের জন্য ফিক্সড একটা ভ্যালু আমরা ডেনোট করে দিচ্ছি। তো এরকম যখন ফিক্সড মান উল্লেখ থাকবে, ঠিক আছে, i এর ভ্যালু 1, সামের ভ্যালু 0, এরকম 0 1 2 এরকম ভ্যালুগুলো যখন উল্লেখ থাকবে, তখন একটু ভালো হয় তুমি যদি লিখে দাও ডিক্লেয়ার, রাইট, ডিক্লেয়ার মানে আমি ঘোষণা করে দিচ্ছি যে i এর ভ্যালু কত হবে 1 এবং সামের ভ্যালু কত হবে 0। সো এইভাবে লিখে দিলে ভালো হয়, ডিক্লেয়ার কথাটা সামনে লিখলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই, তবে লিখে দিলে ভালো। এখন আসো এর পরে কি আছে, কন্ডিশন। সো কন্ডিশন যেহেতু, তাহলে কি বসবে, চেক। সো চেক দিয়ে কন্ডিশনটা লিখে দিই i লেস দেন অর ইকুয়ালস টু n। ওকে, দেন কন্ডিশনের পরে এখন কথা হলো যে আমি এটা লিখবো নাকি এটা লিখবো। সো এই যে প্রিন্ট সাম যেটা, এটা একটু খেয়াল করে দেখো, প্রিন্ট সামটা কার সাথে কানেক্টেড, এন্ড এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। তাহলে ভালো হয় আমরা যদি এই প্রিন্ট সামটাকে ঠিক এন্ড এর উপরেই লিখি। এখানে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে লিখলে যেটা হবে, ওই যে ধাপগুলা ইফ ট্রু ইফ ফলস, সেটা লেখার সময় তোমাকে একটু বেশি লেখা লাগবে বা একটু কমপ্লেক্স হয়ে যাবে তোমার জন্য। তো একটু মনে রাখবা, যে জিনিসটা এন্ড এর সাথে কানেক্টেড সেটাকে এন্ড এর উপরে লিখলে জিনিসটা সুন্দর হয়। তাহলে এইখানে বসবে প্রিন্ট সাম। তাহলে এই দুটাকে আমরা লিখবো এই জায়গাটায়, যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এন্ড আই এর ভ্যালু এক করে বাড়তেছে, সো আই ইকুয়ালস টু আই প্লাস 1। ওকে, তো এখন আসো আমরা কি বলছিলাম, যে কন্ডিশন বক্স যেগুলো থাকবে ওটা পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইফ ট্রু go to step, if false go to step। সো এই কন্ডিশনটা ট্রু হলে আমরা কি কাজ করছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, যেটা হলো কত নাম্বার ধাপ আমার 5। সো গো টু স্টেপ 5। আর ইফ ফলস, এটা ফলস হলে আমরা কি করছি, প্রিন্ট সাম, যেটা হলো 7 নাম্বার স্টেপ। ইফ ফলস গো টু স্টেপ 7। তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কি আমার ফ্লোচার্ট হয়ে, মানে ফ্লোচার্ট দেখে আমাদের অ্যালগরিদম শেষ, কিন্তু না, এখানে খেয়াল করে দেখো একটা এক্সেপশনাল কাজ হয়েছে, যে i ইকুয়াল টু i প্লাস 1 এর পরে কিন্তু আমি আবার একটা ডিরেকশন দিয়ে কোথায় ফেরত আসছি, এই কন্ডিশনে। দ্যাটস মিন এই স্টেপ 6 এর পরে আমি আবার জাম্প করতে যাচ্ছি কোথায়, স্টেপ 4 এ। তাহলে আমাকে এটার পাশে লিখে দিতে হবে যে গো টু স্টেপ 4। তো এখান থেকে স্টেপ 6 এ আসার পরে কি হবে, আবার ফেরত চলে যাবে 4 এ। কন্টিনিউয়াসলি প্রসেসটা চলতে থাকবে এই যেটার মতো করে। যখন স্টেপ 7 এ চলে যাবে তখন এন্ডে যাবে। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এটা হয়ে গেল কি আমাদের এই যে ধারা, এই ধারার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। তো আমি এখন আরেকটা কোয়েশ্চেন কনসিডার করি। তো আরেকটা কোয়েশ্চেন কনসিডার করে আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে আসলে সিমিলারিটিটা কোথায়। যেমন ধরো আমার কোয়েশ্চেনটা যদি হয় এরকম, যে 2 প্লাস 5 প্লাস, তো এবার খেয়াল করে দেখো লাস্টে n আছে, সো ইনপুট n থাকবে, সমস্যা নাই। আই কি বলেছিলাম, ইনিশিয়াল মানে ধারার প্রথম নাম্বার। সো ধারার প্রথম নাম্বার কত এবার আমার 2, তাহলে i ইকুয়াল টু কত বসবে, 2 বসবে এখানে। ওকে, সো i ইকুয়াল টু 2 দিলাম। দেন i এর ডিফারেন্স, রাইট। আচ্ছা এখানে কি বসবে, এই যে i ইকুয়াল টু আমার ধারার লাস্টে কি আছে, শুধু n আছে, তাহলে এখানে বসবে কি শুধু i। এবং আমার ধারাটা 2 5 8 কত করে বাড়তেছে, 3 করে বাড়তেছে, সো i ইকুয়াল টু i প্লাস 3। ক্লিয়ার। সো এই হয়ে গেল আমাদের এই সেকেন্ড যে ধারাটা আমরা করলাম, এই সেকেন্ড ধারার ফ্লো চার্ট। সো এটার অ্যালগরিদমে জাস্ট একটু একটু যা যা চেঞ্জ হবে, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 3। তাহলে এইভাবে একটু একটু চেঞ্জ করে করে আমরা কিন্তু সবগুলো ধারা কন্টিনিউ করতে পারবো। সো আই হোপ এই ধারার টপিকটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো ভিডিওটা আবার দেখো, আই হোপ তোমরা 100% বুঝতে পারবা। সো আজকের ভিডিও এইটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।